সুপ্রিয় দর্শক, আমি জিন্নাতারা যশোয়া স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। নয়াপল্টনে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান অভিযোগ করেছেন স্বৈরাচার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করা হচ্ছে বলে। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিচার কাজ বাকি থাকলে সেটা বিএনপি করবে, তোমাদের উপর ভরসা নেই। মির্জা আব্বাস বলেছেন, সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পচন ধরেছে। অন্যদিকে কয়েকটি রাজনৈতিক দলের অভিযোগ ঠিক উল্টো। নির্বাচনের রোডম্যাপ বিষয়ে অভিযোগও শোনা গেছে নেতৃবৃন্দের বক্তব্যে। কি বোঝা যাচ্ছে বর্তমান রাজনীতি সম্পর্কে, প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় কি বার্তা দিল বিএনপি, আর এ নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। আগামী ডিসেম্বরের মধ্যেই হতে হবে জাতীয় নির্বাচন। বিএনপির তারুণ্যের সমাবেশে তারেক রহমান। সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে ভিন্ন উদ্দেশ্য থাকার অভিযোগ। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন, আবারও জানালেন প্রধান উপদেষ্টা। জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারোর সঙ্গে বৈঠক। বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের সঙ্গে হবে আলোচনা। সব মামলায় দণ্ড ও সাজামুক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দুর্নীতি মামলায় ডক্টর জুবাইদা ও তারেক রহমানকে খালাস। বিচার প্রক্রিয়া ছিল বিদ্বেষমূলক, দাবি আইনজীবীর। ৭১ মানবতা বিরোধী অপরাধের দণ্ড থেকে খালাসের পর মুক্ত জামায়াত নেতা এটিএম আজহার। আদালত ও জুলাই আন্দোলনকারীদের জানালেন ধন্যবাদ। এবং চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল না হলে সচিবালয়ে প্রতিদিন ১ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা ঐক্য ফোরামের। প্রধান উপদেষ্টা ফেরার পর আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত। দর্শক, দেখছিলাম প্রধান শিরোনামগুলো। ফিরছি আলোচনায়। আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আজকের সম্পাদকীয়তে। আজকে বিএনপির তারুণ্যের সমাবেশে বিএনপি নেতাদের তরফ থেকে বেশ কিছু অভিযোগ এবং অভিমানের সুরও দেখা গেছে। শুরুতেই জোনায়েদ সাকি, আপনার কাছে জানতে চাচ্ছি, বেশ কিছু বিষয় আমরা শুরুতেই তুলে ধরেছি। কি মনে হচ্ছে বিএনপির আজকের সমাবেশ কি বার্তা দিচ্ছে? আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি রুমিন ফারহানা সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। এখন এটা তো খুব স্পষ্ট হয়ে হচ্ছে যে সরকারের সাথে বিএনপি এবং রাজনৈতিক দলগুলো অনেকের সাথেই বেশ লম্বা সময় ধরে কোনো যথাযথ যোগাযোগ, বৈঠক কিংবা আলোচনা না হওয়ার ফলে একটা দূরত্বের জায়গা তো তৈরি হয়েছেই। সেই দূরত্বের অবসান ঘটেছে সেরকমটাও এখন বলা যাচ্ছে না, কেননা নির্বাচনের যে রোডম্যাপের দাবি আছে, যেটা আমরা বলেছি যে বিচার, সংস্কার এবং নির্বাচন তিনটারই একসাথে রোডম্যাপটা পরিষ্কার করতে হবে। তো সেই রোডম্যাপের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা সবার আলোচনা শুনেছেন। সবারও ঠিক না, মানে তিনি তারা যাদেরকে রাজনৈতিকভাবে ডেকেছেন সেই হিসেবে আলোচনা তারা শুনেছেন, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত দেননি। আমরা যখন গিয়েছি আমাদের আলোচনায় আমাদের মনে হয়েছে যে প্রধান উপদেষ্টা সবার আলোচনা শুনেছেন এবং সেই আলোচনা শুনে নিশ্চয়ই তারা একটা চিন্তাভাবনা করবেন এবং সিদ্ধান্ত গ্রহণ করবেন। পরপরই তার বিদেশ সফর নির্ধারিত ছিল, ইতিমধ্যে তিনি সেখানে গিয়েছেনও, এবং তারপরে আরও সম্ভবত জাপানের পরও আরও একটি দেশ তার ইংল্যান্ডে যাওয়ার কথা। তো সেই রকম সফরগুলো শেষ করে এসে তারা নিশ্চয়ই বসবেন উপদেষ্টা পরিষদ এবং সেখানে এই ধরনের বিষয়গুলো নিয়ে তাদের সিদ্ধান্ত নেবেন। তো যেটা বোঝা যায় যে দূরত্ব বলি, এখন পর্যন্ত সমঝোতার একটা অভাব বলি, সেটা মোটামুটি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ কেন্দ্রিক। এখন এখানে যে প্রশ্নটা আমরাও তুলেছি যে আপনি মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন ডিসেম্বর থেকে জুন এর মধ্যে নির্বাচন হবে। ডিসেম্বরের নির্বাচনের আর্লি সময়টা, এটা তো উনি নিজেই বলেছেন, এটা তো আসলে আমরা কেউ বলিনি কিংবা কেউই কোনো দিক থেকে এটা আসেনি। সর্বপ্রথম ডিসেম্বরের নির্বাচনের প্রসঙ্গটা এনেছেন খোদ মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই।
কাজেই ডিসেম্বর ইজ দ্য আর্লি ডেট। আর্লি ডেটেই তো সবাই চাইবে। যদি কোনো কারণ ঘটে যে না এই ডেটে হচ্ছে না, পরে যাবে, সেটা সরকারই ব্যাখ্যা করবে যে এই কারণে আমাদের আর একটু পিছাতে হচ্ছে। সেটা ব্যাখ্যার তারা একদম কম সংস্কার এবং বেশি সংস্কার। কিন্তু এই প্রশ্নটা আসলে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে না, কেননা সংস্কারের ব্যাপারটা তো 15ই জুলাইয়ের মধ্যে একটা মোটামুটি যেটাকে বলে মানে বোঝাপড়ার জায়গাটা হয়ে যাবে। এইখানে আপনার আলাপ আলোচনা শেষে কোন বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি আর কোন বিষয়গুলোতে দ্বিমত থেকে যাচ্ছে, দ্বিমতের মীমাংসা কিভাবে হবে, এটা একটা বড় প্রশ্ন। বারবার আমরা বলেছি, এমনকি প্রধান উপদেষ্টা নিজেও বলেছিলেন যে দ্বিমতের বিষয়ে মানে আমরা যেগুলো কনসেনসাস সেগুলো আমরা বাস্তবায়ন করব, দ্বিমত যার যার রাজনীতির বিষয় হবে, সেটা জনগণের কাছে যেতে হবে নির্বাচনের মধ্যে। মানে আমরা এইটা মনে করি, আরেকটা দল এটা মনে করে, 5টা দল 5 রকম জিনিস মনে করে, তারা জনগণের কাছে যাবে, জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে অথবা জয়ী করবে তারা ওইটা বাস্তবায়ন করার অধিকারটা পাবে। সো এইটা হচ্ছে বিরোধ মীমাংসার জায়গা। আরেকটা মীমাংসার জায়গা হচ্ছে যে আপনি জনগণকে সংগঠিত করে আরেকটা অভ্যুত্থান বিপ্লব করলেন তার মধ্য দিয়ে। এখন সেটা করতে গেলেও তো মানুষের কাছে আপনার যেতে হবে, ফলে ইলেকশন একটা মোটামুটিভাবে জরুরি বিষয়। অভ্যুত্থান মানে করেও আবার কিন্তু নির্বাচনেই যেতে হয়, মানে অর্থাৎ অভ্যুত্থানের পর অভ্যুত্থান করে যাব এটা তো কোনো লক্ষ্য হতে পারে না। আমাদের লক্ষ্য হবে রাষ্ট্রটা গঠন করা। সেই পুনর্গঠনের জায়গা পুনর্গঠনের জায়গায় আপনি যখন যাবেন তখন আমাদেরকে কিন্তু এই জনগণের অংশগ্রহণ নির্বাচন এই প্রসঙ্গগুলোতে আসতে হয়। এটা যে কোনো কেউ যে মানে এটা নতুন করে বলার কিছু নয়, এটা এতটাই প্রতিষ্ঠিত ব্যাপার। সেখানে মানে অনেক সময় হয় কি যে আবার এবিসিডি থেকে তর্ক শুরু করতে হয়, কারণ এখানে একটা পার্থক্যের জায়গা তৈরি হচ্ছে। সেটা হচ্ছে রাজনৈতিক পার্থক্যের জায়গা থেকে। আমরা মানে ইতিমধ্যে পুরো ব্যবস্থার উপরে কোন দল আধিপত্য বিস্তার করছে এই ক্ষেত্রে পারস্পরিক অভিযোগ আছে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা একটা দূরত্ব তৈরি হচ্ছে বলে মনে করছেন? কেউ মনে করছেন যে সরকার অনেকটা নবগঠিত দল কিংবা জামাত ইসলামের প্রতি একটু বেশি পক্ষপাত দেখাচ্ছেন। এটা বিএনপির দিক থেকে অভিযোগ আছে, অন্যান্য রাজনৈতিক দলের দিক থেকে আছে। আবার মানে এনসিপির দিক থেকে অভিযোগ হচ্ছে বিএনপি সব দখল করে ফেলেছে, বিএনপির কথা অনুযায়ী সব চলছে। আমরা যেটা আমাদের দিক থেকে আমরা বলছি যে সরকার পক্ষপাত দেখাতে পারবে না। আপনার মনে মনে কার প্রতি ভালোবাসা বেশি সেটা তো আপনার মনেই রাখতে হবে। আপনি বাস্তব কাজে কারো প্রতি পক্ষপাত দেখাবেন না, এটাই ইন্টারিম গভর্নমেন্টের চরিত্র। 1 2 হচ্ছে আপনি একটা সুষ্ঠু নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন। শুধু নির্বাচন না, কিন্তু সংস্কার অন্যান্য সবগুলো প্রশ্নেই যাতে সবার একটা মোটামুটিভাবে মর্যাদার জায়গাটা ন্যায্যতার ভিত্তিতেই। নিশ্চয়ই শক্তি ভারসাম্যের একটা ব্যাপার আছে, বড় দলকে একটু বেশি গুরুত্ব দিতে হয়, সেগুলো সকলেই বোঝে। কিন্তু মানে কাউকে কাউকে একটু বেশি বড় করে তোলার চেষ্টা কিংবা নানা ধরনের মানে পক্ষপাত যেগুলো আইডেন্টিফাইড হয় সেগুলো দূরত্বটাকে তৈরি করে। আমাদের বক্তব্যের জায়গাটা হচ্ছে যে এই ধরনের কাজ করে অন্তর্বর্তী সরকার আবার একটা অনাস্থার জায়গা তৈরি করলে আমাদের এখানে না অনেক ছোট ছোট বিষয় নিয়ে অনাস্থা তৈরি হয়ে যায়, তারপরে পারসেপশন তৈরি হতে থাকে, ডালপালা গজাতে থাকে, এবং বাস্তব যেখানেই থাকুক ওই পারসেপশনের উপর দাঁড়িয়ে, অর্থাৎ আমি আপনার সম্পর্কে যা ভাবি সেটার উপরে দাঁড়িয়ে পলিসি তৈরি হতে থাকে। আপনি কোথায় আছেন এটা তখন খুব গুরুত্ব আর জায়গায় থাকে না, কারণ পারসেপশন দূর করা খুব সহজ হয়ে ওঠে না। এখন এই যে জায়গা তৈরি হচ্ছে সহজে যেভাবে হোক এসছে, যে নির্বাচন সম্ভবত প্রলং করার চেষ্টা করা হচ্ছে, মানে এই ক্ষমতাটাকে প্রলং করার চেষ্টা করেছে, এটা যদি সত্য নাও হয় বিশ্বাস করানো কঠিন হয়ে যাচ্ছে। এবং আপনি খেয়াল করে দেখেন যে মানে এই মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন জুনের 1 দিনের বেশি যাবে না, কিন্তু এবং তিনি এটাতেও মন খারাপ করছেন যে কেন আমার উপর আস্থা রাখা হচ্ছে না, আমাকে ডেকে নিয়ে এসে আসা হলো তো আমার উপর আস্থা রাখা হচ্ছে না কেন। কিন্তু সিচুয়েশনটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মনে হচ্ছে কারো কোনো কোনো দলের, বিশেষত আমি বলবো বিএনপির দিক থেকে, যে এখানে প্রলং হচ্ছে এবং এখানে যেহেতু তাদের 2007-08 একটা অভিজ্ঞতা আছে, মাইনাস রাজনীতি করার একটা অভিজ্ঞতার জায়গা আছে, সেগুলো তাহলে ফেস করতে পারে। এখন এই যে মানে পারসেপশন সেইটাকে সেইটার জাত যে অবস্থাটা অন্তর্বর্তী সরকারের কিন্তু এটা দূর করতে হবে এবং সেটার জন্য আলাপ আলোচনার জায়গা দরকার। আপনি
মানে খুব বড় একটা ইম্পর্ট্যান্ট স্টেক হোল্ডারকে বাদ দিয়ে পলিটিক্যাল প্রসেস খুব স্মুথলি চালিয়ে যেতে পারবেন, সেটা হবে না। আবার ধরুন তাহলে সব কিছু বিএনপিকেই করতে হবে না, অন্যান্য রাজনৈতিক দল প্রত্যেকেরই নানান রকম দাবি দেওয়া আছে, এংজাইটি আছে, নানান রকম তাদেরও পারসেপশন তৈরি হচ্ছে। সেই সব এইটা কাজ, এইটাই কিন্তু অন্তর্বর্তী সরকারের খুব গুরুত্বপূর্ণ কাজ, যে রাজনৈতিক ব্যবস্থাপনাটা করা এবং তাদের এই কাজটা ভাগ করে নেওয়া দরকার। এই কারণে আমরা বলেছিলাম যে একটা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল করেন, তাতে এই কাজটা অনেক সহজ হবে। আমি শেষ করি এটা বলেই যে এই জায়গাগুলো এরকম আরো অনেকগুলো প্রসঙ্গ বলা চলে, যেগুলোর মধ্য দিয়ে একটা দূরত্বের জায়গা তৈরি হচ্ছে। সেইটা মীমাংসা করার জন্যই, রাজনৈতিক স্থিতিশীলতা আনার জন্যই, যেটা অর্থনৈতিক স্থিতিশীলতাকে আনবে, সেইটার জন্য এই তিনটা বিচার, সংস্কার, নির্বাচনের রোডম্যাপ, সুনির্দিষ্ট তারিখ, এগুলো অন্তত লক্ষ্য, এবং নির্বাচনের ক্ষেত্রে তো অবশ্যই সুনির্দিষ্ট তারিখ, সেটা খুব দরকারি হবে। এটা ঘটলে পুরো জিনিসটা আপনার একটা স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। সরকারও অনেক শান্তিপূর্ণভাবে কাজ করতে পারবে, তাদের মনোযোগ দিতে পারবে যেসব জায়গাগুলোতে দেয়া দরকার। অন্যদিকে পলিটিক্যাল পার্টি যার যার কিন্তু প্রস্তুতির জায়গায় চলে যাবে। পলিটিক্যাল পার্টির মধ্যে এখনও কমপ্লিটলি আনসার্টেনটি কাজ করছে যে আদৌ কি নির্বাচন হবে না। এই যে ছড়িয়ে দেওয়া হয়েছে, এর ফলে তাদের প্রস্তুতিতে ঘাটতি আছে, মানে শরীর নড়ে না, ঠিক ডিসিশন আসে না। আচ্ছা ঠিক আছে, নির্বাচন যখন শুরু হবে তখন নামবো না। এই যে নানান ধরনের ডিলেমা, এগুলো সবই কিন্তু তৈরি হচ্ছে। অথচ রাজনৈতিক দলের কাজ কিন্তু, নির্বাচন কিন্তু একদিনের ব্যাপার না, এটা দীর্ঘ প্রস্তুতিরও ব্যাপার। আপনার কাছে আসতে চাই, আজ তারুণ্যের সমাবেশে বিএনপি নেতারা বিভিন্ন অভিযোগই তুলেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে, এবং সেক্ষেত্রে মির্জা আব্বাস বলেছেন যে এই সরকার শুরু থেকে গণমানুষের আকাঙ্ক্ষা ও আস্থার সরকার ছিল, কিন্তু 9 মাসের কার্যক্রমে এই সরকার থেকে আমরা কিছুই পাইনি, শুধু পেয়েছি অবজ্ঞা। কিছুটা অভিমানের সুরও উঠে এসেছে, এবং তারেক রহমান বলেছে যে নির্বাচনকে কালক্ষেপণ করা হচ্ছে, নির্বাচনকে দূরে ঠেলার জন্য, এমনটাই তিনি বলেছেন, এবং এর মধ্যে তিনি কোনো উদ্দেশ্য দেখতে পাচ্ছেন এমনটার শঙ্কাও তিনি করেছেন। তো সংস্কার নিয়ে, নির্বাচনের রোডম্যাপ নিয়ে এমন টালবাহানা চলছে যখন অভিযোগ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিএনপি, তখন কি মনে হচ্ছে এগুলো কি শুধু অভিযোগই নাকি অভিমানের সুর অন্তর্বর্তীকালীন সরকারের উপর? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি গভীর মনোযোগ দিয়ে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য শুনেছি আজকে, এবং ফর দ্য ফার্স্ট টাইম এই গত 9.5 মাসের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে উনি যেই ধৈর্য এবং যেই সহনশীলতার পরিচয় দিয়েছেন, সেটা একেবারে মানে শেষ লিমিটে আজকে উনি পৌঁছে গেছেন, এবং অত্যন্ত শক্ত ভাষায় যেই দাবিটি উনি তুলেছেন। এতদিন কিন্তু আমরা দাবিটি তুলছিলাম, এবং এতদিন আমরা দেখেছি চেয়ারপারসন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি কিন্তু এক ধরনের সমঝোতার কথা, বা সমঝোতা ইন আ সেন্স যে আমরা সাহায্য করছি এই সরকারকে এবং এই সাহায্য অব্যাহত রাখবো, আশা করছি এই সরকার আমাদের দ্রুতই একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে নিয়ে যাবে। কিন্তু আজকে তিনি একেবারেই খুবই শক্ত ভাষায় বলেছেন, যেটা আসলে বাংলাদেশের 17 কোটি মানুষের মনের কথা, যে এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। আমার সাকিব ভাই একটা কথা এখানে বলেছেন যে পারসেপশন তৈরি হচ্ছে, পারসেপশন তৈরি করা হচ্ছে, এবং সেই পারসেপশনকে নিয়ে ডালপালা মেলে দেখা যাচ্ছে রিয়েলিটি এক জায়গায় আছে, কিন্তু আমরা অনেকেই পারসেপশনের পেছনে দৌড়াচ্ছি। দেখুন, পলিটিক্সে পারসেপশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সামটাইমস পারসেপশন ইজ দ্য রিয়ালিটি। এখন এই পারসেপশনটা তৈরি হলো কি করে? আপনার নিশ্চয়ই মনে থাকবে আমাদের উপদেষ্টারা একজনের পর একজন কিন্তু বলে গেছেন আমরা নির্বাচিত, আমরা 5 বছর থাকতে পারি, অ্যাটলিস্ট হাসিনার যতদিন মেয়াদ ছিল ততদিন পর্যন্ত তো থাকাই যায়। অনেকেই বলেছেন মানুষ তাদেরকে দেখতে চায়, এবং মানুষ দেখতে চায় এটা বলবার একটা মানে ভিত্তি হিসেবে তারা ফেসবুকে, তারা বলতে মানে তাদের যেই রাজার দল এনসিপি এখন আছে বর্তমানে, তারা ইভেন্ট খুলেছে, নিউজকে 5 বছর দেখতে চাই, আজীবন দেখতে চাই। আমরা দেখলাম এই ধরনের ইভেন্টগুলো খুব একটা হালে পানি পায়নি, কিন্তু খোলা হয়েছে, এবং নানান রকম ফটো কার্ড ফেসবুকে ভেসে বেড়াচ্ছে, ইউনুসকে আমরা নেক্সট 5 ইয়ার্স দেখতে চাই। তো এই সকল কিছু মিলিয়ে যদি রাজনৈতিক দলগুলোর ভেতরে একটা অবিশ্বাস বা অনাস্থা তৈরি হয়, তাহলে আপনি রাজনৈতিক দলগুলোকে কতটাই বা দোষ দিতে পারেন? আমি তো একবারও প্রধান উপদেষ্টা যিনি বলছেন যে জুনের পর একদিনও আমরা আর দেরি করব না, উনি কি একবারও বলেছেন আমি 5 বছর থাকবো না? বা ওনার প্রেস সচিব যখন মানুষের এই জিনিসগুলো শেয়ার করছে, হ্যাঁ,
ইভেন্টগুলো শেয়ার করছে, 5 বছর থাকতে চায় এরকম ফটো কার্ড শেয়ার করছে, উনি কি কখনো ওনার অবস্থান স্পষ্ট করেছেন? বা উনি কি ওনার অফিসকে সেই মেসেজটা দিয়েছেন যে আপনারা এমন কিছু করবেন না যাতে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে অবিশ্বাস, অনাস্থা এবং ক্ষোভ, অস্বস্তির জন্ম হয়? উনি তো সেটি করেননি। সুতরাং পারসেপশন বা ধারণাকে দূর করবার জন্য যা যা করা দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, সেগুলো কোনোটাই আমরা তাদেরকে করতে দেখি নাই। আজকে যে কথাটা বিএনপির তারুণ্যের সমাবেশ থেকে উঠে এসছে, আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো কিন্তু সাধারণ মানুষের মনের কথা। প্রশ্ন আসতে পারে, আমরা কি করে জানি? 3.5 কোটি নতুন ভোটার আমাদের ভোটার তালিকায় যুক্ত হয়েছে এবং এই 3.5 কোটি ভোটার জীবনে কোনোদিনও ভোট দেন নাই। বাংলাদেশের বড় একটা অংশ যারা ভোটার হয়েছেন, যাদের বয়স হয়তো 38-39 হয়ে গেছে, তারাও কিন্তু এখন পর্যন্ত ভোট দিতে পারে নাই। কারণ বিকজ গত 15 বছর বাংলাদেশে কোনো রকম কোনো ভোট হয় নাই। সো মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে, 1। 2 হচ্ছে, এই সরকার যদি সকল কিছুকে মোটামুটিও সামাল দিতে পারত, তাহলে কিন্তু নির্বাচনের জন্য এই অস্থিরতাটা তৈরি হতো না। আপনি দেখুন, আমি 2-1 দিনের মধ্যে যা ঘটেছে আমি সেই উদাহরণ দেই। আমাদের তো আবার ভাইরাল না হলে ঘটনা গণমাধ্যমেও আসে না, পুলিশও মামলা নেয় না। মগবাজারে চাপাতি নিয়ে ভোর 5টার সময় একজন স্টুডেন্টের কাছ থেকে ছিনতাই করা হয়েছে। গতকালকে একজন ব্যবসায়ীকে গুলি করে, ফাঁকা গুলি করে, না ফাঁকাও না বোধহয়, পড়ে গেছেন, আমি ভিডিওটা যেটা দেখলাম, 22 লাখ টাকা নিয়ে যাওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, খোদ ঢাকা শহরের এই দুটো ঘটনা বুঝবার জন্য আমাদের তো আবার ভাইরাল না হলে আমরা ওটাকে ধর্তব্যের মধ্যেই আনি না। তো এই দুটো ভাইরাল ঘটনা 2 দিনের মধ্যে আমি বললাম। আপনি যদি অর্থনীতির বিষয়ে বলেন, বিনিয়োগ স্থবির হয়ে আছে। আমি ব্যবসায়ীদের স্টেটমেন্ট পড়ছিলাম, তারা বলছে অবস্থা এমন হয়েছে যে রীতিমতো শোচনীয়। এবং আজকে দেখছিলাম দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি বলছেন যে এই 9 মাসে 27 লক্ষ থেকে 30 লক্ষ মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। আমরা দেখলাম যে বিশ্ব ব্যাংক একটা করলো, ওদের ফোরকাস্ট দিল, যেখানে বলল যে বাংলাদেশের হিস্ট্রিতে জিডিপির প্রবৃদ্ধি 3.3, এত নিচে আর কখনো যায়নি। বাট তারা অ্যাজিউম করছে যে এবার 3.3 হবে প্রবৃদ্ধি। আপনি রাজনৈতিক দিকে তাকান, আপনি প্রশাসনের দিকে তাকান, সরকার একই সঙ্গে কেন জানি সব ফ্রন্টকে অ্যান্টাগোনাইজ করে দিচ্ছে। কিরকম? বিএনপি তার একেবারে টপ লিডারশিপের কাছ থেকে আজকে কিন্তু আমরা শক্ত একটি বার্তা পেলাম। এর আগে কিন্তু বিএনপির স্ট্যান্ডিং কমিটি পর্যন্ত সকলেই শক্ত বার্তা দিয়েছেন, কিন্তু আজকে স্বয়ং অ্যাক্টিং চেয়ারম্যান আমাদেরকে শক্ত বার্তা দিলেন। 2 হচ্ছে, আর্মির সঙ্গে সরকারের এক ধরনের টানাপোড়েনের বিষয় আমরা জানি। সেটা শুরু হয়েছে যখন অদ্ভুত একটা দাবি নিয়ে এই সরকারেরই ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিরা বললেন যে সেনাপ্রধান বলেছে কোনোভাবেই তিনি তার এই ডক্টর ইউনূসকে মানতে হলে তাকে বুকে পাথর চাপা দিয়ে মানতে হবে, এবং তাকে মানতে হয়েছে বুকে পাথর চাপা দিয়ে। পরবর্তীতে আমরা দেখলাম সরকারের অত্যন্ত আদরের দল, অত্যন্ত স্নেহের দল, এনসিপির 2জন অত্যন্ত ফ্রন্টলাইনার 2জন নেতা, তারা গেলেন সেনাপ্রধানের সঙ্গে দেখা করলেন, এবং সেখানে কি আলোচনা হয়েছে সেটা সে বাইরে অবলীলায় বললেন। তো এবং তারপর থেকে তো টানাপোড়েন চলছে, করিডোর নিয়ে চলছে, বন্দর নিয়ে চলছে, নানান কিছু নিয়ে চলছে। একদিকে বিএনপির মতো লার্জেস্ট পলিটিক্যাল পার্টিকে সরকার আস্থায় নিতে পারছে না, অন্যদিকে সেনাবাহিনীর সঙ্গে সরকারের টানাপোড়েন চলছে। প্রশাসন, যারা শুরু থেকেই সরকার বলছে তাদেরকে খুব একটা সহায়তা করছে না প্রশাসন, সেই প্রশাসনেও সরকার দেখা যাচ্ছে যে নতুন অধ্যাদেশ নিয়ে এসছে সেটা নিয়ে কলম বিরতিতে দফায় দফায় যাচ্ছেন। যারা সেক্রেটারিয়েটে বসেন তারা, শিক্ষকরা আন্দোলন করছেন, প্রাইমারি শিক্ষকরা আন্দোলন করছেন, অর্থাৎ একটা চরম অস্থিতিশীল অবস্থা চতুর্দিকে। এবং সাধারণত কি হয়, পলিটিক্যাল গভর্নমেন্টগুলো সব ফ্রন্টে একসঙ্গে লড়াইয়ে নামে না। এই সরকারের যেহেতু পলিটিক্যাল প্রুডেন্স 0, এই সরকারের যেহেতু সেটা অ্যাচিভ করারও খুব একটা কোনো দায়ও নাই বা ইচ্ছাও দেখি না, আবার অ্যাট দ্য সেম টাইম এই সরকার
মনে করছে যে তারা এক ধরনের ইলিউশনে আছে বলে আমার মনে হয়। তারা মনে করছে এনসিপি এবং কিছু অতি দক্ষিণপন্থী বা রাইটিস্ট ফোর্সকে আস্থায় নিয়েই তারা দেশটাকে চালাতে পারবে। এটা বোধহয় খুব সঠিক সিদ্ধান্ত হবে না। এবং এতে যেটা হবে যে আমরা রাজনৈতিক দলের নেতাকর্মীরা, রাজনৈতিক দলগুলো এবং দেশের সাধারণ মানুষ একটা বিপদের মুখে পড়ব। আপনার কাছে আবারও ফিরবো। জোনায়েদ সাকি, আপনার কাছে আসতে চাচ্ছি। ইশরাক হোসেনের শপথ না পড়ানো নিয়ে আজ বিএনপির তারুণ্যের সমাবেশে একটি মন্তব্য এসেছে, সেটা হচ্ছে এই ইস্যুতে সরকারের স্বৈরাচারী মনোভাব প্রকাশ পেয়েছে। আপনার কি মনে হয় যে এখন পর্যন্ত সরকারের স্বৈরাচারী মনোভাব আপনাদের কতটা চোখে পড়েছে, আদৌ পড়েছে কিনা একটু জানাবেন। দেখুন, মানে জিনিসটা যেটা হয়েছে যে এই যে ধরুন সরকারের ক্ষমতা যারা মানে দায়িত্বের জায়গায় আছেন, যেমন ছাত্র আন্দোলন থেকে যারা উপদেষ্টা পরিষদে এসছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি তো আবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তার হাতেই এটা পড়েছে। আবার এদিকে এনসিপির পজিশনটা হচ্ছে যে অবৈধ নির্বাচনকে আপনি বলছেন একদিকে, আবার সেই নির্বাচন থেকে আপনি মেয়র হয়ে আসছেন, তাহলে তো ওই নির্বাচনের বৈধতা দেওয়া হচ্ছে। আবার বিএনপি থেকে বলা হয়েছে উল্টোটা, যে ওইটা যে অবৈধ নির্বাচন ছিল সেটা আদালতই প্রমাণ করেছে। কিন্তু নির্বাচন অবৈধ হয়েছে, নির্বাচন তো বাতিল করা হয়নি, আর নির্বাচন বাতিল করার ইতিহাসও ওইভাবে আসলে নেই। সেই দিক থেকে ধরেন আলাদা করে একটা নির্বাচন, দুটো নির্বাচন বাতিল করা হবে কিনা সেটা আমি জানি না। তাহলে যদি আগের ধারাবাহিকতা দেখেন সেই অনুযায়ী, তাহলে একটা নির্বাচন রিগড হয়েছে, এটা আদালত কর্তৃক প্রমাণিত হয়েছে এবং পরের জনকে মেয়র ঘোষণা করা হয়েছে। এইটা বিএনপির যুক্তি যে এর মধ্যে দিয়ে ওইটা যে আইনি প্রতিষ্ঠা পেল যে ওইটা রিগড ইলেকশন ছিল। অন্যদিকে এনসিপির যুক্তি হচ্ছে যে এটা এই অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া হচ্ছে। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার যে এনসিপি অ্যালিজেন্স আছে, মানে তার ওইটা স্বাভাবিক, মানে তিনি ওই একই আন্দোলন থেকে এসছেন, সেটা প্রকাশ পেয়ে যায় যখন আপনি এই ক্ষেত্রে এসে ভিন্ন করেন, যখন আপনি চট্টগ্রামের ক্ষেত্রে এক নীতি অবলম্বন করেন এবং সেইটা আবার ঢাকার ক্ষেত্রে এসে ভিন্ন নীতি অবলম্বন করেন। আপনার মানে একটা দৃষ্টান্ত স্থাপিত হলেও কি ওইটাই তখন প্রায় নিয়মে পরিণত হয় অথবা আইনেও পরিণত হয়। এটা হয়তো আইনজীবী আরও ভালো বলতে পারে। তো এই প্রেসিডেন্সের এই জিনিসগুলো আছে। আর প্রেসিডেন্স যেহেতু একবার চট্টগ্রামে তৈরি হয়েছে, তাতে এটা স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় যে ওনার একদিন সময় থাকুক আর 15 দিন সময় থাকুক, উনি মেয়র হবেন। তারপর উনি মেয়রের দায়িত্ব পালন করবেন কি করবেন না, সেটা অ্যাবসলিউটলি তার নিজের জুরিসডিকশন। সেইটা সম্পর্কে ইশরাকের ব্যক্তিগত কি অথবা দলীয় কি সিদ্ধান্ত ছিল সেটা হয়তো তারই বলার কথা। কিন্তু যখন এটা আপনি করতে দেবেন না আসলো, তখন এটা একটা মানে মোটামুটি দুইয়ের একটা জেদের লড়াইয়ে পরিণত হলো এবং সেই জায়গাটায় যাওয়া হলো। এখন এইটা মানে বিএনপির দিক থেকে বিএনপি ওই প্রেসিডেন্টসকে সামনে রেখে বলছে স্পষ্টতই তাদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে, এমনকি আদালতের আদেশও মান্য করা হচ্ছে না। সরকারের দিক থেকে বেশ কিছু আমরা শুনেছি, ইলেকশন কমিশন আইন মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছে, আইন মন্ত্রণালয় সেটা নিয়ে ভাবছিল, এর মধ্যেই ইলেকশন কমিশন দিয়ে দিয়েছে। তার মানে অনেকগুলো গ্যাপও তৈরি হয়েছে এবং এইসব গ্যাপকে পলিটিক্যালি ব্যাখ্যা করার সুযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ এটা যে কেবলমাত্র একটা ব্যুরোক্রেটিক গ্যাপ, এটা কেবলমাত্র একটা ভুল হয়ে গেছে অথবা একটা ল্যাপস, সেটা দেখা যাচ্ছে না। এটা রাজনৈতিক কারণেই ঘটছে। তাহলে রাজনৈতিক কারণে যখন সরকারের সাথে মানে বিএনপির মধ্যে দলের দূরত্ব হতে থাকবে, সেটা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পুরো রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়ার জন্য ইতিবাচক নয়। ফলে আমরা মনে করেছিলাম যে এই সমস্ত প্রশ্নগুলো অ্যাভয়েড করা যেত। আপাতত এইগুলো আমাদের তর্কের জায়গা না। যদি আপনি আদালত দিয়ে থাকে, তাহলে একজন দায়িত্ব নিলে অসুবিধাটা কী হচ্ছে? দ্রুতই তো নির্বাচনের সময় ঘনিয়ে আসতেছে। আমাদের ফুল মনোযোগটা দেওয়া দরকার ছিল যে আমরা আসলে সংস্কার প্রক্রিয়ায় যে দ্বিমতগুলো হচ্ছে, সেইখানে আমরা কিভাবে একটা সমঝোতার মধ্যে আসতে পারি এবং সেই আশাটার জন্য আমরা জনগণকে কিভাবে সম্পৃক্ত করতে পারি। বিএনপি এই প্রশ্নে এই অবস্থান নিচ্ছে, আমরা ভিন্ন অবস্থান নিচ্ছি, তাহলে আমরা জনগণকে সম্পৃক্ত করে বিএনপির সাথে মানে একটা সমঝোতায় পৌঁছানো যাচ্ছে কিনা, শেষ পর্যন্ত না গেলে সেটা পিপলের কাছে নিয়ে যাওয়ার জায়গা। অর্থাৎ আমরা একটা নতুন পর্বে যে আছি, নতুন বন্দোবস্ত তৈরি করার জায়গা আছি, সেইটা প্রাধান্যে আসা রাজনীতিতে। এটা ঠিক পুরনো বন্দোবস্তের মতো
দুই পার্টি মিলে একে অপরে খুব ঝগড়া করছি এবং যার যার মানুষকে সেই অনুযায়ী গোছাতে চেষ্টা করছি, এটা ওই জায়গাটা ছিল না। কিন্তু মানে আনফর্চুনেটলি আমরা পুরনো বন্দোবস্তের মতোই মানে পলিটিক্যাল বাদানুবাদে লিপ্ত আছি। এই সময়ের যে তাৎপর্য, এই সময় যে নতুন প্রত্যাশা নিয়ে আসছে, এইটা নবগঠিত মানে পুরনো দল নতুন দল কোনো মানে সব জায়গায় ঘাটতি দেখা যাচ্ছে। এবং সেইটা এমনকি দেশের অনেক মানে যাকে বলে যে আমরা বুদ্ধিজীবী শ্রেণী, সিভিল সোসাইটি, তাদের মধ্যেও অনেক ক্ষেত্রে, আমি সবাইকে বলবো না, অনেক ক্ষেত্রে এই পুরনো পোলারাইজেশনেরই অংশ হওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের সকলেরই চেষ্টা করা দরকার যে আমরা আমাদের মূল পথ হবে সমঝোতা কিংবা কনসেনসাস, দ্বিমত নিয়ে আমরা জনগণের কাছে যাব এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট এবং সংবিধান সংশ্লিষ্ট নয় এই ধরনের ঐকমত্য যেগুলোতে হচ্ছে সংস্কারের, সেগুলো এই সরকারই করে ফেলুক, দ্রুত করুক এবং সংবিধান সংশ্লিষ্ট প্রশ্নগুলো আমরা আগামী নির্বাচনের হাতে ছাড়ি এবং সেটাকে টেকসই করার জন্য আগামী নির্বাচনটাকে আমরা একদিকে জাতীয় সংসদ, অন্যদিকে এটাকে রিফর্ম অ্যাসেম্বলি হিসেবে ঘোষণা করি, যাতে করে রিফর্মটা পিপলের কনসেন্টের ভিত্তিতে হয়। এইগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলোর বাইরে আসলে আলোচনা যেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেটা ট্র্যাডিশনাল পলিটিক্স। সেখানে অনেক মুন্সিয়ানা দেখাচ্ছেন, অনেকে অনেক ঝড় উঠছে সোশ্যাল মিডিয়াতে এবং এটার মধ্যে দিয়ে মনে হচ্ছে যে বোধহয় বিরাট পোলারাইজেশন হচ্ছে। হয়তোবা এই পোলারাইজেশন যদি হয়ও সেটা বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত আনবে কিনা সেটা খুবই বিয়ার বিষয়। এবং আজকে যে রায় হলো, ধরেন এটা যেভাবে ধরেন এটিএম আজহারুল ইসলাম তিনি মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়ে গেলেন। এখন এখানে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে শেখ হাসিনার আমলে আদালতকে ব্যবহার করে সেখানে আইনি কতগুলো ত্রুটি অথবা একটা মামলা পরিচালনার ক্ষেত্রে কতগুলো ত্রুটির কারণে যদি আপনি 1971 সালে একটা গণহত্যা হয়েছে, যুদ্ধাপরাধ হয়েছে, সেটাই যদি অস্বীকৃত হয়ে যায় তাহলে আবার সেই ফান্ডামেন্টালি ডিভিসিভ জায়গায় আমরা যাই এবং সেই বিভাজনের রাজনীতি থেকে যে আমরা অতিক্রম করতে চেয়েছিলাম সেই সম্ভাবনাটাকে আসলে নষ্ট করা হয়। ব্যারিস্টার রুমিন ফারহান, আপনার কাছে একটু আসতে চাচ্ছি। এই সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পতন ধরেছে এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বেশ কিছুদিন আগে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে গিয়ে এনসিপি নেতারা বলেছিলেন বর্তমান নির্বাচন কমিশন বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে, বেশ কিছু উপদেষ্টা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে, তাদের পদত্যাগ তারা দাবি করেছেন। আপনারা কি মনে করেন, আপনারা কি এমন সুবিধা পাচ্ছেন বা পাবেন বলে মনে করছেন কিনা, এজন্যই কি নির্বাচনের তারা কিনা? আপনার মনে হচ্ছে না যে আমরা যতই নতুন বন্দোবস্ত, নতুন ব্যবস্থা, নতুন রাজনীতি, নতুন ধারা যাই বলি না কেন, আমরা কিন্তু সেই এক্স্যাক্টলি পুরনো রাজনীতির রিপিটেশন দেখতে পাচ্ছি। আমরা এখন আলোচনা করতে পারতাম যে কোন দল নির্বাচিত হয়ে আসলে মানুষের জন্য কি করবে। ফর এক্সাম্পল, শিক্ষা নিয়ে কোন দলের কি পলিসি, জামাত কি ভাবছে, এনসিপি কি ভাবছে, বিএনপি কি ভাবছে, বাম দলগুলো কি ভাবছে, এবং প্রত্যেকটা দল তাদের নিজস্ব নিজস্ব চিন্তাধারা মানুষের কাছে প্রেজেন্ট করতো কি ভাবছে। অফকোর্স তাই সাকি ভাই। এবং প্রত্যেকে তার তার প্রপোজালগুলো নিয়ে মানুষের কাছে যেত, মানুষ যারটা বেস্ট মনে করতো তাকে ভোট দিত। একই কথা শিক্ষা নিয়ে হতে পারতো, সামাজিক সুরক্ষা নিয়ে হতে পারতো, বেকারত্ব দূর করা নিয়ে হতে পারতো, আগামীতে অর্থনীতিতে কি কি পরিবর্তন আনা হবে, অর্থনীতিকে কি করে ওপরের দিকে নেওয়া যাবে সেগুলো নিয়ে হতে পারতো, উন্নয়ন নিয়ে হতে পারতো, মানে ইট কুড বি এনিথিং। কিন্তু দেখেন ডিবেটটা সেদিকে যাচ্ছেই না। আমরা পড়ে আছি সেই কবে নির্বাচন, যেটা হাসিনার সেই 15 বছর ধরে আমরা একই কথা বলে গেছি, কবে আমরা একটি সুষ্ঠু নির্বাচন পাবো। সেটি এই ইউনূস সাহেবের সময় আমরা অবিশ্রান্তভাবে ওই একই কথা আমাদের বলে যেতে হচ্ছে। অর্থাৎ মুখে আমরা অনেক বড় বড় কথা বলছি বটে, মানে আমি সেই সব রাজনৈতিক দলকে বলছি যারা পরিবর্তনের জন্য অনেক বড় বড় আওয়াজ দিচ্ছে, বড় বড় সংস্কারের কথা বলছে, তারা তো পলিটিক্সে এই ন্যূনতম সংস্কারটুকুই আনতে পারলো না যে একটা গণতান্ত্রিক দেশে ভোটের আগে যে ডিবেটগুলো হয়, যেই প্রপোজালগুলো পার্টিগুলো প্রেজেন্ট করে, সেইটার ধারে কাছে আমরা নাই। তারপরে আপনি চিন্তা করেন, এই যে 9.5 মাস অতিক্রান্ত হলো, আমরা কি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য সরকারের কোনো পদক্ষেপ লক্ষ্য করেছি? প্রতিষ্ঠান যদি শক্তিশালী না হয় তাহলে সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। কারণ ব্যক্তিকে চেক অ্যান্ড ব্যালেন্স করা, বা ব্যক্তির তো ঠিক নয়, ওই পদটিকে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য আপনার শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে। ফর এক্সাম্পল, প্রধানমন্ত্রী বা নির্বাহী বিভাগকে চেক করবার জন্যে, তাকে ব্যালেন্সে আনবার জন্যে, তাকে টোন ডাউন করবার জন্যে আপনার একটা শক্তিশালী বিচার বিভাগের প্রয়োজন আছে।
কিন্তু বিচার বিভাগকে সংস্কার করা, বিচার বিভাগকে ইন্ডিপেন্ডেন্ট করা, বিচার বিভাগকে নির্বাহীর হাত থেকে সরানোর জন্য প্রস্তাব রাখা, এই বিষয়গুলোতে তো সকল দল একমত হয়েছে। এটা তো এমন না যে ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট, এখানে সকল দল মোটামুটি একমত হয়েছে। সেটারও কি কোনো কার্যক্রম আমরা শুরু হতে দেখেছি? দেখি নাই। সো আমরা যদি 9 মাস, যে আমাদের দলের থেকে স্ট্যান্ডিং কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছে না যে একেবারে টপ টু বটম একটা পচন আমরা দেখতে পাচ্ছি, অ্যাবসলিউটলি তাই। ইটস অ্যান আটার ফেইলিয়ার। যেই জায়গাগুলোতে পরিবর্তনের বাতাস দেখতে পাবো বলে আশা করেছিলাম, সেগুলো কোথাও কোনো পরিবর্তন হয়নি। আপনাদেরকে দুজনকেই ধন্যবাদ আমাদের আজকের সম্পাদকীয়তে যুক্ত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।